আজকে খুব কমন টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব। ইসচেমিক হার্ট ডিজিজ, এটা একটা মেডিকেল টার্ম। ইসচেমিক হার্ট ডিজিজ খুব কমন কথা যেটা আমরা জানি সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ হিসেবে। হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে ইসচেমিক হার্ট ডিজিজ। এবার ইসচেমিক হার্ট ডিজিজের মানে কি? ইসচেমিক হার্ট ডিজিজ ওর ইসচেমিয়া কথাটার মানে হচ্ছে কোনো জায়গায় রক্তের সাপ্লাই কম বা অক্সিজেন কম যাচ্ছে, খাবার বা নিউট্রিশন কম যাচ্ছে, সেটা কি নিয়ে যায়? ব্লাড ভেসেলস আমরা এই রক্তের সাপ্লাইটাকে নিয়ে যায়। সুতরাং যেখানে ব্লাড ভেসেলে কোনো অবস্ট্রাকশন হচ্ছে, বা বলতে পারেন মোর প্রিসাইজলি যেখানে ধমনির কোনো অবস্ট্রাকশন হচ্ছে, যেখান থেকে অক্সিজেন রিচ ব্লাড আপনার টিস্যুতে পৌঁছচ্ছে, সেখানে ধমনিতে যদি কোনো ব্লকেজ বা অবস্ট্রাকশন থাকে তাহলে এই ইসচেমিয়া দেখা যাবে। মানে রক্ত নিউট্রিশন আপনার ওই মাসেলের সাপ্লাই কমিয়ে দিচ্ছে। হার্টের ক্ষেত্রেও হার্ট কিন্তু একটা মাসেল দিয়ে তৈরি, সুতরাং মাসেলের সাপ্লাই থাকে। মাসেলের সাপ্লাই হচ্ছে করোনারি আর্টারি বা করোনারি ধমনী বলতে পারেন। সেই ধমনী মাসেলের মধ্যে সাপ্লাই দেয় রক্ত আর অক্সিজেন। যদি রক্ত অক্সিজেন কমে যায়, অক্সিজেনের সাপ্লাই কমে যায়, নিউট্রিশন কমে যায়, তাহলে কিন্তু মাসেলটা ঠিক মতো কাজ করতে পারবে না, এবং তখন আমরা বলি যে ইসচেমিয়া দেখা যাচ্ছে। তো ইসচেমিক হার্ট ডিজিজ মানে হচ্ছে রক্তের ব্লকের জন্য বা রক্ত ধমনির ব্লকের জন্য রক্ত কম যাওয়ার কারণে আপনার যে সিমটমস দেখা যায় সেগুলো বলতে পারেন ইসচেমিক হার্ট ডিজিজের টোটাল সিমটমসের মধ্যে পড়ে। এবার ইসচেমিক হার্ট ডিজিজ কথাটার মানে যখন জানলেন, তার মেজর কজটা আমাদের জানা দরকার। ইসচেমিক হার্ট ডিজিজ নিয়ে আমরা কেন চিন্তা করছি, মেন কথাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখনো যদি বলতে পারেন যে ইউএসএতে মোর দ্যান 50% অফ ডেথ যেটা আলটিমেটলি হচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ ইসচেমিক হার্ট ডিজিজ। এটাকে বলা যায় সাইলেন্ট এপিডেমিক। যতটা বলা সাইলেন্ট এপিডেমিক বা মন্বন্তর বলতে পারেন, যেগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন না। ইনফেকশাস ডিজিজের জন্য যেটা হচ্ছে, যেমন কোভিড করেছিল, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন একটা ক্যাটাস্ট্রফি টাইপের ইভেন্ট, কিন্তু এই ক্যাটাস্ট্রফি রেগুলারলি হয়ে যাচ্ছে। এটাকে বলে সাইলেন্ট এপিডেমিক। এই সাইলেন্ট এপিডেমিক হচ্ছে রেগুলারলি কিন্তু কিছু মানুষ মারা যাচ্ছেন, এবং বেশ কিছু পার্সেন্টেজও মানুষ মারা যাচ্ছেন এই ইসচেমিক হার্ট ডিজিজের জন্য, যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাবছি খুব কমন জিনিস, কিন্তু অতটা ভয় পাচ্ছি না। ভয় পাওয়ার কিন্তু দরকার আছে, বিকজ ফ্রিকোয়েন্সি ইজ ভেরি মাচ হাই। এখনো যদি ধরেন ইন্ডিয়ার প্রিপারেশনের মধ্যে প্রায় 20% to 30% টোটাল ডেথ অফ ইন্ডিয়া অকার্স বিকজ অফ ইসচেমিক হার্ট ডিজিজ বা হার্টের অ্যাটাকের জন্য। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইট ইজ প্রিভেন্টেবল। যেটা দরকার সেটা হচ্ছে কিছুটা কনসাসনেস, কিছুটা অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস ডিজিজ। সেটাই আমরা এখন দেওয়ার চেষ্টা করব। সেটা দেওয়ার আগে জানার দরকার আছে কি করে হচ্ছে ইসচেমিক হার্ট ডিজিজ। ইসচেমিক হার্ট ডিজিজ হওয়ার কারণ হচ্ছে রক্তের সাপ্লাই কম, যেটা আমি আপনাকে বললাম আগে। রক্তের সাপ্লাইটা কম কি করে হয়? ধমনী শুরু হয়ে যাচ্ছে, বা ধমনীর যে ভেতরের ফাঁপা এরিয়া যেখান থেকে রক্ত যাচ্ছে, সেই ধমনীর এই ফাঁপা জায়গাটা ক্রমশ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? দুরকমভাবে কমতে পারে। একটা হতে পারে যে ধমনীর যে ওয়ালটা আছে বা মাসেল ওয়ালটা আছে, সেটা কোনো কারণে সংকুচিত হচ্ছে। সংকুচিত অ্যাকিউট কারণে হয় অনেক সময়, যেটাকে বলে স্প্যাজম। স্প্যাজম কিন্তু ভেরি রেয়ার কজ। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকিউট হতে পারে। স্প্যাজম যেগুলো আমরা হয় কোনো ডিজিজ হলো বা কোনো রকম হঠাৎ করে কোনো মেডিকেশন পেলো, যার জন্য অনেক সময় স্প্যাজমে যায়, এটা কিন্তু রেয়ার কজ। বেশিরভাগ ক্ষেত্রে করোনারি আর্টারি বা ধমনী ছোট হয়ে হচ্ছে পার্মানেন্ট ছোট হওয়া। পার্মানেন্ট ছোট হওয়া মানে ওই যে লুমেনের চারপাশের যে ওয়ালটা আছে, ওয়ালটা মোটা হয়ে গেছে। ওয়ালটা মোটা হয়ে গিয়ে ভেতরের যে ফাঁপা এরিয়া সেটাকে কমিয়ে দিয়েছে। এটাকে বলে আমাদের মেডিকেল টার্মে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ অব আর্টারিস। অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ অব আর্টারিস এটা কিন্তু সমস্ত বডিতে একসাথে হয়। এবার যদি সেটা করোনারি আর্টারিতে হয় এবং খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে হয়, তখন আপনার সিমটমস দেখা যাবে। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ওল্ড এজ পিপল, যাদের বয়স হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে করোনারি ওয়াল কিছুটা মোটা। কিন্তু সেই মোটা একটা সার্টেন পার্সেন্টেজ, যেমন ধরুন 50% to 70% ওপরে গেলে তখন রক্তের চলাচলে পার্মানেন্ট অবস্ট্রাকশন তৈরি হবে, যা সিমটমস তৈরি করতে পারে। সুতরাং আমাদের জানার দরকার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের কজ কি, অ্যাথেরোস্ক্লেরোসিস কেন হয়, যার জন্য আর্টারিটা মোটা হচ্ছে। অ্যাথেরোস্ক্লেরোসিস মোটা হওয়ার যেটা মেন কজ আমরা জানি, সেটা হচ্ছে লিপিড। কারণ এই ধমনির মধ্যে আলটিমেটলি কি জমা হয়? ফ্যাট জমা হয়। ফ্যাট জমা হয়, কিছুটা ক্যালসিয়াম জমা হয়, যার জন্য ধমনিটা মোটা হয়। এবার ক্যালসিয়াম এগুলো কিসের জন্য জমা হতে পারে? একটা আমি প্রথমেই যেটা বললাম, এজ। এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না।
আর আপনি এজ হবে, এজটা একটা অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর, ইট ক্যান নট চেঞ্জ। আরও কার ক্ষেত্রে বেশি হতে পারে? মেল ফ্যাক্টর। যেমন মহিলাদের ইন দ্য চাইল্ড রিপ্রোডাক্টিভ এজ, মানে যখন মহিলারা বাচ্চার ধরুন 45 ইয়ার্স পর্যন্ত বা প্রি মেনোপজাল এজ অবধি মহিলারা বেশ কিছু ক্ষেত্রে প্রোটেক্টেড বাই সাম হরমোনস, যার জন্য এইখানে ধমনীতে এই যে লিপিড জমা হওয়া মহিলাদের ক্ষেত্রে বিলো 45 ইয়ার্স একদম অ্যাবসলিউটলি ইম্পসিবল নয়, কিন্তু রেয়ার, খুব রেয়ারলি হতে পারে। 45 ইয়ার্স এখনো পাচ্ছি, 45 ইয়ার্সের নিচে সেটা অন্য কোনো স্ট্রং রিস্ক ফ্যাক্টরের জন্য হতে পারে, বাট আদারওয়াইজ 45 ইয়ার্সের নিচে বিকজ অফ দ্য হরমোনাল ফ্যাক্টরস করোনারি আর্টারিতে লিপিড জমা হওয়া মহিলাদের ক্ষেত্রে অনেক কম। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই প্রোটেকশন থাকে না। সুতরাং ছেলেরা আফটার 40 ইয়ার্স বা 35 ইয়ার্স অনেক সময় দেখা যায় 35 ইয়ার্স, কখনো তারও নিচে, ছেলেদের ক্ষেত্রে এই ধমনী ছোট হয়ে যাওয়া বা অ্যাথেরোস্ক্লেরোসিস অনেক বেশি। সো এটাও কিন্তু অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর, মানে জেন্ডার, মেলেদের ক্ষেত্রে বেশি, ফিমেলের ক্ষেত্রে কম। আফটার 45 ইয়ার্স মেল আর ফিমেল মোরলেস ইকুয়ালি সাসেপ্টেবল টু করোনারি আর্টারি ডিজিজ, মানে দুজনই সমানভাবে হতে পারে। দুটো জিনিস আমরা জানলাম যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে সেক্স। আর কি অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর আছে? ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি মানে আপনার বাবা মা ভাই বোন, ফ্যামিলিতে কোনো ক্লোজ ব্লাড রিলেটিভস, এদের কোনো রকম করোনারি আর্টারি ডিজিজ ছিল, বা খুব কম বয়সে কোনো একটা হার্ট অ্যাটাকের জন্য আপনার খুব ক্লোজ রিলেটিভ মারা গেছেন, বাবা মা ভাই বোন কেউ একজন মারা গেছেন, আপনি কিন্তু ভালনারেবল ফর করোনারি আর্টারি ডিজিজ। ফ্যামিলি হিস্ট্রি যাদের খুব স্ট্রং, মানে খুব ধরুন বাবা মা ভাই বোন সবার ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ আছে, তাদের কারণ না কোনো ইন্টারভেনশন লেগেছে, বাইপাস হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন, সেক্ষেত্রে আপনি ভালনারেবল। এবং ওদের ক্ষেত্রে খুব ইয়ং এজেই অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রির জন্য করোনারি আর্টারি দেখা যাচ্ছে। এটাও আপনি খুব চেঞ্জ করতে পারবেন না, এক্সেপ্ট আপনাকে আর্লি ডায়াগনোসিসের জন্য কিছু ট্রিটমেন্ট করা, কিছু মেডিকেশন বা ম্যানেজমেন্ট করা যেতে পারে। এটাও আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো বলে অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর। ফ্যামিলি হিস্ট্রি ইজ অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর, এটা আপনি চেঞ্জ করা যায় না। কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো মডিফায়েবল। মডিফায়েবল মানে আপনি জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবেন। তার মধ্যে মেন আমরা যেটা বলি, প্রথম যেটা হচ্ছে অ্যাডিকশন। কি অ্যাডিকশন? স্মোকিং। অবভিয়াসলি স্মোকিং। স্মোকিং ইনক্রিজেস দ্য করোনারি আর্টারি ডিজিজ মোর দ্যান 3 times, ট্রিপল। সুতরাং স্মোকিং বন্ধ করলে আপনি কিন্তু উইদিন 6 মান্থের মধ্যে একটা বেনিফিট পাবেন। তো স্মোকিং বন্ধ করা খুব ইম্পর্টেন্ট। হাইপার টেনশন, ব্লাড প্রেশার, যাদের আনরেগুলেটেড ব্লাড প্রেশার আছে, খুব ব্লাড প্রেশার বেশি, সেখানেও কিন্তু করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি আর্টারি ড্যামেজ হতে পারে, যেখান থেকে ডিজিজ বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং ব্লাড প্রেশার ওষুধ দিয়ে কন্ট্রোল করা সম্ভব, সুতরাং এটা মডিফিকেবল রিস্ক ফ্যাক্টর। আর কি হতে পারে? ব্লাড প্রেশারের কথা বললাম, এবার হচ্ছে ডায়াবেটিস, সুগার। আনকন্ট্রোল সুগার যাদের আছে তাদেরও মোর দ্যান 1.5 times 2 times বা আরও বেশি আপনার কিন্তু করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স বেশি। সুগারটাকে কন্ট্রোলে রাখলে কিন্তু ডিজিজ হওয়ার চান্স কম। এবং সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে সুগারের যেখানে হচ্ছে কিন্তু ওয়াইড স্প্রেড করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স বেশি। মানে আপনার শুধু হার্ট ছাড়াও বাকি বড় বড় আর্টারিগুলোতেও কিন্তু ডিজিজ হতে পারে। পায়ের আর্টারি, পায়ের ধমনী, মাথার ধমনী, যেখানে আপনার ব্রেন স্ট্রোকের চান্স বাড়বে, কিডনির প্রবলেম হতে পারে, কিডনির আর্টারিতে ব্লক হতে পারে। সুতরাং সুগার খুব বলতে পারে নোটোরিয়াস ফর করোনারি আর্টারি ডিজিজের রিস্ক ফ্যাক্টরের জন্য। আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা নিজেরা বয়ে আনি। সিডেন্টারি লাইফস্টাইল, সারাক্ষণ বসে কাজ করা, ল্যাক অফ অ্যাক্টিভিটি, এইগুলো কিন্তু আলটিমেটলি মাসল অ্যাক্টিভিটি কমিয়ে দিচ্ছে, ওবেসিটি বাড়িয়ে দিচ্ছে, যার জন্য আপনার করোনারি আর্টারি ডিজিজের রিস্ক বেড়ে যাচ্ছে। এটাও কিন্তু মডিফিকেবল, মানে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি লাইফস্টাইল চেঞ্জ করলে আপনার কিন্তু রিস্ক কমবে, ঠিক আছে। সেকেন্ড আর একটা হতে পারে যেটা আমরা বলি যে অনেক সময় স্ট্রেস, মেডিকেল টার্ম বলতে পারেন টাইপ এ পার্সোনালিটি, যাদের সারাক্ষণ কোনো একটা ফিল্ডে স্ট্রেস আছে, আইদার বাড়িতে স্ট্রেস আছে অথবা ওয়ার্কিং স্ট্রেস আছে। খুব ভয়ঙ্কর স্ট্রেস থাকলে সেটার জন্য সুগার বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, হার্ট রেট বাড়ে, সব ক্ষেত্রেই কিন্তু করোনারি আর্টারি ডিজিজের চান্সটা বেড়ে যায়। সেক্ষেত্রে এই স্ট্রেস কমানো কিন্তু একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, যেখানে আপনি একটা রিস্ক ফ্যাক্টর মডিফাই করতে পারছেন, নিজের রিস্ক ফ্যাক্টর, যেটা কমালেই করোনারি আর্টারি ডিজিজটার চান্সটা কমবে। সুতরাং এই ইম্পর্টেন্ট কথা, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো হলো, এই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু আপনি নিজের হাতে আছে, যেগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যেমন কিছু কিছু ক্ষেত্রে যেমন এজ, সেক্স, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন না, কিন্তু এটা চেঞ্জ করা পসিবল। সুতরাং এগুলোর দিকে মন দিলে আপনার কিন্তু করোনারি আর্টারি ডিজিজের চান্সটা অনেকটা কমবে। এবার আসি যে করোনারি ডিজিজের সিমটমস কি হয়।
ধরে রাখুন সিমটমসের মধ্যে এটা অনেক রকম হতে পারে। প্রথম যে সিমটমস আমরা খুব ভয় পাই সেটা বলতে পারেন হার্ট অ্যাটাক। হঠাৎ করে করোনারি আর্টারি ডিজিজের কোনো একটা করোনারি আর্টারি ব্লক হয়ে গেল। ব্লক হয়ে গেলে কি হবে? সামনে রক্ত যাবে না। রক্ত না গেলে কি হবে? সেই মাসলটা ড্যামেজ হচ্ছে। এই ড্যামেজটা কিন্তু পার্মানেন্ট হতে পারে, রিভার্সেবল হতে পারে। আপনি যদি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন ড্যামেজটা রিভার্সেবল, খুব যদি দেরিতে ট্রিটমেন্ট হয় পার্মানেন্ট, মানে আপনার বেশ কিছু হার্টের মাসল অ্যাবসলিউটলি মরে যাচ্ছে, হার্টের ফাংশন কমে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে ডেথও হতে পারে যদি অনেকটা মাসল ইনভলভ থাকে বা বড় আর্টারি ইনভলভ হয়। এটা প্রথম আমরা ভয় পাই, এটা হচ্ছে হার্ট অ্যাটাক। এটা কিন্তু ওয়ান অফ দ্য সিমটমস অফ করোনারি আর্টারি ডিজিজ। এবং এটা অনেক সময় উইদাউট কোনো ওয়ার্নিং আসতে পারে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্নিং দিয়ে আসতে পারে। কি কি ওয়ার্নিং? সেগুলোও কিন্তু সিমটমসের মধ্যে পড়ে। এই সিমটমসের মধ্যে প্রথম হচ্ছে বুকে ব্যথা, যেটা আমরা বলি অ্যানজাইনা। এই বুকে ব্যথাটা কিছু স্পেসিফিক হয়। বেশিরভাগ ক্ষেত্রে বুকে ব্যথাটা একটা চাপ টাইপের ব্যথা হয়, হাঁটলে বাড়বে বা কোনো চলাফেরা করলে বাড়বে। অনেক সময় হয় সকালবেলা ঘুম থেকে উঠে বেশি হচ্ছে, যখন আপনি কোনো কনস্টিপেশন বা কোনো রকম প্রবলেম আছে, পেচ্ছাপের চাপ দিতে হয় করার সময় বয়স্ক লোকেদের, সেই চাপ দেওয়ার সময় বুকে ব্যথা হচ্ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বলে পোস্ট প্র্যান্ডিয়াল অ্যানজাইনা বা খাবার পরে বুকে ব্যথা, যেটা জেনারেলি রাত্রিরে খাওয়ার পরে বুকে ব্যথা হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো জানলে ধরা যায় আপনার করোনারি ডিজিজ কোথাও একটা আছে বা কোথাও একটা ব্লক আছে। এবার অনেক ক্ষেত্রে লোকের হয় যে শুধু চললে ব্যথা হয়। চললে মানে আপনি যখন হাঁটছেন ইমিডিয়েট হচ্ছে না, কিন্তু খানিকটা হাঁটলে হচ্ছে। এটারও কিন্তু ক্ল্যারিফিকেশন আছে। মানে ধরুন যে ব্যথাটা প্রথম দিকে আপনার 500 মিটার চললে হতো, পরের দিকে ধীরে ধীরে বেড়ে 100 মিটার চললে হচ্ছে, তার মানে কি? আপনার করোনারি ডিজিজটা আস্তে আস্তে প্রোগ্রেস করছে। আগে যতটা রক্ত যেত এখন আরো কম যাচ্ছে। ব্যথাটার ইম্পর্টেন্ট, ব্যথাটা কতটা ডিউরেশনে ইম্পর্টেন্ট, ব্যথাটা বাড়ছে কিনা ইম্পর্টেন্ট। এবং ব্যথাটা জেনারেলি হয় একটা চাপ টাইপের ব্যথা, মনে হয় কেউ একটা চেপে দিয়েছে, পুরো হার্টের উপর একটা বড় ওজন পড়ে আছে। আর একটা হয় ব্যথাটার সময় জেনারেলি আরো অ্যাসোসিয়েটেড সিমটম থাকতে পারে, যেমন বুক ধড়ফড় করা, একটা সেন্স অফ ডুম। সেন্স অফ ডুম মানে আপনার অবচেতন মন আপনাকে বলবে যে আপনার কিছু একটা হতে চলেছে, যেটা আপনার জন্য খুব খারাপ। বুক ধড়ফড় করবে, সোয়েটিং হতে পারে সঙ্গে। বুকের ব্যথাটা ইনার সাইড অফ দ্য লেফট হ্যান্ড, মানে যেটা আপনার বাঁ দিকের হাতের ভেতর দিকে ব্যথাটা প্রোপাগেট করতে পারে। চোয়ালে ব্যথা হতে পারে, গলায় ব্যথা হতে পারে, এবং অনেক ক্ষেত্রে খুব নন স্পেসিফিকলি পিছন দিকে রাইট সাইডের চেস্ট পেনেও পেছন দিকে ব্যথা হতে পারে। সুতরাং যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথাটার কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে আপনার সঙ্গে একটা ডুম, সেন্স অফ ডুম থাকে, যে আপনার একটা খুব খারাপ জিনিস হচ্ছে সেটা আপনি বুঝতে পারেন। এই ব্যথাটা যার একবার হয়েছে সে জেনারেলি মনে রাখে যে এই ব্যথাটা আমার কীরকম হয়েছিল। সুতরাং ব্যথাটা খুব স্পেসিফিক, এবং যার হচ্ছে সে বলতে পারবে যে ব্যথাটা আবার হচ্ছে কিনা, মানে রিকারেন্ট হচ্ছে কিনা। মাসলের ব্যথার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা চেঞ্জ হয় বা পার্থক্য আছে। মাসলের ব্যথা যখন হচ্ছে অ্যাকিউট মাসল পেন, ওই একই রকম জায়গায় হলো, আপনার মনে হচ্ছে বুকে ব্যথা না মাসলের ব্যথা, কি করে চেঞ্জ বুঝতে পারবেন? জোরে শ্বাস নিলে মাসলের ব্যথার সঙ্গে শ্বাসের সঙ্গে লাগলে, ডিপ ইন্সপিরেশন নিলে মাসলের ব্যথা করে। যখন আপনার বুকে ব্যথা করছে বা চেস্ট পেন হার্টের জন্য হচ্ছে, তাহলে কিন্তু ডিপ ইন্সপিরেশনে কোনো পেন থাকে না। এটা একটা ইমিডিয়েট বলতে পারেন যে পার্থক্য করা যেতে পারে যে মাসলের ব্যথা না হার্টের ব্যথা। বার্নিং সেন্সেশনটাও কিন্তু অনেক সময় মিক্সড হতে পারে। অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা বা গ্যাস্ট্রাইটিসের যেটা হচ্ছে সেটার সঙ্গেও হার্টের ব্যথা অনেকটা একই রকম হতে পারে। এটাও কিন্তু একটা আলটিমেটলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা আমাদের কার্ডিওলজিস্ট কেউ দেখলে তিনি বলতে পারবেন এটা দুরকম জন্য হয়। অনেক সময় আমাদের ক্ষেত্রে এরকমও হয়েছে, কোনো একজন পেশেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে এসেছেন, তিনি আসলে এসেছেন কিন্তু অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে। তিনি ইসিজি করার পরে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমাদের কাছে ইমিডিয়েটলি রেফার করেছে। সুতরাং এটাও একটা মিক্সিং প্রবলেম হতে পারে। আরও কিছু নন স্পেসিফিক সিমটমস আছে যেটা মহিলাদের হয়। একটা ক্রনিক ফ্যাটিক, যেটা আগে ছিল না। হঠাৎ করে মনে হচ্ছে কাজকর্ম করতে গেলে আমার খুব উইকনেস লাগছে, কিংবা আগে যে এটাও হতে পারে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। যেমন ডায়াবেটিক পেশেন্ট, এদের কিন্তু বুকে ব্যথাটা খুব বেশি হয় না, অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে। চলতে গেলে যেটা আপনার আগে 500 মিটার চলতে কোনো শ্বাসকষ্ট হতো না, এখন মনে হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে। দাঁড়ালে কমে যাচ্ছে, কিন্তু আবার হাঁটলে 500 মিটারের বেশি হলে হাঁটছে। আগে যেখানে 2 তলা আপনি অনায়াসে হেঁটে যেতে পারতেন, এখন 1 তলা হাঁটতে গেলেও শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, এবং থামলে শ্বাসকষ্টটা কমছে। এগুলো কিন্তু মোটামুটি বলতে পারেন যে হার্টের জন্য হওয়ার চান্স আছে। আর একটা খুব কথা ইম্পর্টেন্ট বলা হয় যে হঠাৎ করে কোনো জিনিস হচ্ছে যেটা আগে আপনার ছিল না।
যেমন মহিলাদের ক্ষেত্রে বলতে পারেন, মহিলারা আগে বলবেন হয়তো আমরা খুব ভালো কাজ করতে পারতাম, এখন একটু কাজ করলে আমার মনে হয় আমি খুব দুর্বল হয়ে গেছি, ফ্যাটিক হয়ে গেছি। এগুলো নন স্পেসিফিক সিমটম, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হার্টের জন্য হয়। সুতরাং এগুলো নন স্পেসিফিক কিন্তু হতে পারে। বুক ধরপড় করাটা হার্টের সিমটমের মধ্যে একটা পড়ে, এটাও একটা কজ। আর একটা খুব অ্যাডভান্সড হার্টের প্রবলেম হলে অনেক সময় হয় পা ফোলা, পেট ফোলা, যেটা বলে হার্ট ফেলিওর, সেটাও কিন্তু ওয়ান অফ দ্য সিমটমস অফ হার্ট ডিজিজ, যেটা করোনারি আর্টারি ডিজিজের জন্য হতে পারে। এবার বলতে পারেন কি করে জানা যাবে যে এটা করোনারি আর্টারি ডিজিজের জন্য হচ্ছে না অন্য কিছুর জন্য হচ্ছে। এটার খুব সিম্পল একটা টেস্ট হয় ইসিজি, কিন্তু ইসিজির খুব বলতে পারেন ডুবিয়াস রোল আছে। ইসিজি হচ্ছে যখন আপনি রেস্টে হচ্ছে, ব্যথা হচ্ছে, হয়তো আপনার স্টেবল অ্যানজাইনা আছে, আপনি ইসিজি করলেন, ইসিজিতে চেঞ্জেস নাও থাকতে পারে। ইসিজি চেঞ্জেস তখনই দেখা যাবে যখন আপনার অ্যাকিউট অ্যাটাক হচ্ছে বা হার্ট অ্যাটাক হতে অলরেডি অনগোয়িং হার্ট অ্যাটাক আছে, সেখানে ইসিজি চেঞ্জেস দেখা যায়। আর একটা ক্ষেত্রে দেখা যায় আপনার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, হয়তো আপনি বুঝতে পারেননি, ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়েছে, ডায়াবেটিক পেশেন্টদের হয় বা অনেক বয়স্ক লোকেদের হয়। সেক্ষেত্রে ইসিজিতে দেখা যাবে যে আপনার একটা ছোটো হার্ট অ্যাটাক হয়ে গেছে, চেঞ্জেস এসছে, কিন্তু আপনি বুঝতে পারেননি। এগুলো হচ্ছে ইসিজিতে একটু তখনই পসিবল যখন আপনি জিনিসটা অ্যাডভান্স, মানে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে অথবা হার্ট অ্যাটাক হয়ে গেছে। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এমনও হতে পারে যে ইসিজি নর্মাল, কিন্তু আপনার হার্টের করোনারি আর্টারি ডিজিজ আছে, যেটা অন্য ক্ষেত্রে আমরা পরে বুঝতে পারবো। আর একটা হচ্ছে ইকো। ইকো তো আমি বলবো একটু ডুবিয়াস, অনেক ক্ষেত্রেই বোঝা যায় না যে যদি নর্মাল আপনার আগে কোনো বড় অ্যাটাক হয়নি বা হার্টের ফাংশন কমেনি, তাহলে কিন্তু হার্টের ফাংশন কিন্তু নর্মাল থাকতে পারে। এটা অনেকেই আমার অনেক পেশেন্ট এসে বলেন আমার ইকো ইসিজি সব নর্মাল, তাহলে আমি কেন ভাববো আমার হার্ট ডিজিজ হয়েছে। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই যাদের পেশেন্টের এখনো হার্টের কোনো ক্ষতি হয়নি হার্টের অ্যাটাক দ্বারা, তাদের ক্ষেত্রে ইসিজি ইকো ক্যান বি নর্মাল। ঠিক আছে, এটা খুব বেসিক জিনিস, ইসিজি ইকো করতে হবে, কারণ আমরা কেউ জানি না আপনার আগে ছোট অ্যাটাক হয়েছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা যেটা আপনি মিস করেছেন, অথবা এখন কোনো অ্যাটাক যাচ্ছে কিনা যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু চলছে। তো ইসিজি চেঞ্জেস আছে মানে আপনার একটা হার্টের আর্টারিতে প্রবলেম থাকতে পারে, আবার ইকোতেও চেঞ্জেস আছে মানে হার্টের আর্টারিতে প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এটা অ্যাবসোলুট নয় যে ইকো ইসিজি নর্মাল থাকলে আমার হার্টের আর্টারিতে প্রবলেম নেই, এটা কিন্তু অ্যাবসোলুট নয়। তাহলে কি অ্যাবসোলুট হতে পারে? আমরা দুটো জিনিস করি যেখানে আমরা খুব বলতে পারেন যে কোয়ারি আছে পেশেন্টের সিমটমস শুনে আপনার হার্টের অ্যাটাক, হার্টের অ্যানজিওতে কোনো বা আর্টারিতে কোনো প্রবলেম আছে কিনা। খুব ইয়ং লোক হলে বা আমরা যদি বুঝতে পারছি যেখানে চান্স অফ হার্ট আর্টারিতে ব্লক অনেক কম, টিএমটি বা ট্রেডমিল টেস্ট, ট্রেডমিল টেস্ট করলে আপনাকে একটা জায়গার পরে, মানে ধরুন বলতে পারেন এটা একটা এক্সারসাইজ টেস্ট, আপনার হাঁটতে হবে, হাঁটার স্পিডটা ধীরে ধীরে বাড়াতে হবে, সেই সময় আমরা ইসিজি করি। এবার যদি আপনার সার্টেন এফর্টের পরে হার্টের আর্টারিতে কোনো ব্লকের জন্য প্রবলেম হচ্ছে, তাহলে আপনার ইসিজিতে চেঞ্জেস দেখা যাবে, তাহলে আমরা বলি টিএমটি পজিটিভ। টিএমটি পজিটিভ হলে জেনারেলি করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স মোটামুটি 90%-এর ওপরে। 10% ক্ষেত্রে ইট ক্যান বি ফলস পজিটিভ, মানে আপনার প্রবলেম হচ্ছে কিন্তু আর্টারিতে ডিজিজ নেই। সো টিএমটি ইজ ওয়ান অফ দ্য মেথড উই ক্যান সি যে আর্টারিতে ব্লক আছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যেখানে আমাদের মনে হচ্ছে যে চান্স অফ প্রবাবিলিটি অফ আর্টারি ডিজিজ আছে, মানে আপনার হার্টের আর্টারিতে ব্লক থাকার খুব সম্ভাবনা আছে, সেখানে টিএমটি করা অনেক সময় প্রবলেমেটিক। খুব ভালো জায়গায় না করলে, ধরুন টিএমটি করার সময় হার্টের আর্টারিতে ব্লকের জন্য আপনার কোনো সিমটম দেখা গেলো বা অ্যাকিউট অ্যাটাক হলো, সেটা কিন্তু সেই জায়গায় করা উচিত যেখানে এটা ম্যানেজেবল, মানে কোনো বড় হসপিটাল যেখানে আশপাশে একটা রিসার্চিটিং টিম থাকবে বা করোনারি আর্টারি একটা ইউনিট আছে, এরকম জায়গায় হঠাৎ করে কোনো জায়গায় টিএমটি করাটা অ্যাডভাইজেবল নয়। আর যেক্ষেত্রে আমরা যেখানে বুঝতে পারছি যে আর্টারিতে ডিজিজ আছে, সেখানে টিএমটি করা অ্যাডভাইজেবল নয়, কারণ টিএমটির সময় প্রবলেম হতে পারে। কারণ টিএমটি খুব স্পেসিফিক লোকেদের জন্য করা উচিত। আমাদের ক্ষেত্রে, অন্তত আমার ক্ষেত্রে, আমি সেই সব লোকেদের জন্য টিএমটি করি যেখানে আমার মনে হচ্ছে না হার্টের আর্টারিতে ব্লক আছে, কিন্তু উনি ভয় পাচ্ছেন যে আর্টারিতে ব্লক হতে পারে, বা একটা অ্যাটিপিক্যাল চেস্ট পেন হচ্ছে যেটা উনি মনে করছেন হার্টের আর্টারিতে ব্লকের জন্য হতে পারে, সেক্ষেত্রে আমি টিএমটির জন্য বলি। আদারওয়াইজ যেখানে আমার মনে হচ্ছে যে করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারে, সেখানে টিএমটির জায়গায় এখন যেটা করা হয় সিটি করোনারি বা অ্যাঞ্জিওগ্রাফি, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। সিটি করোনারিতেও মাঝামাঝি বোঝা যাবে এখন, ও খুব স্পেসিফিক, খুব সেন্সিটিভ যে করোনারিতে ব্লক আছে কিনা। আর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করলে তো ডেফিনেটলি বোঝা যাবে যে ব্লক আছে কিনা। এগুলো কি, অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে বেসিক্যালি একটা ডাই দিয়ে টেস্ট, যে ডাইটা আপনার আর্টারির মধ্যে যখন যাবে আমরা ছবি তুলব, এবং ডাইটার মধ্যে যেহেতু রং থাকছে আমরা বুঝতে পারবো সেই রংটা পুরোটা অ্যাবসলিউটলি নর্মাল আছে না এক একটা জায়গায় ব্লক আছে বা যাচ্ছে না। ডাইটা যেখানে যাচ্ছে না সেখানে ব্লক আছে।
এটা সুন্দর দেখা যায়, সবাই দেখতে পারে এবং খুব গোল্ড স্ট্যান্ডার্ড বলতে পারেন, কারণ এভরিওয়ান ক্যান সি ইট অ্যান্ড এটা মোটামুটি ডকুমেন্টেড যে ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর করোনারি ডিজিজ। আপনার যদি অ্যাঞ্জিওগ্রাফি নর্মাল হয় অথবা অ্যাঞ্জিওগ্রাফিতে সেরকম কোনো ব্লকেজ নেই, তাহলে আপনার হার্ট অ্যাটাকের চান্স মোরাললেস নীল। ঠিক আছে, সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে ডাক্তার যদি বলে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে, আমার মনে হয় অ্যাঞ্জিওগ্রাফি করা উচিত, কারণ ইট ইজ এ সিম্পল ডায়াগনস্টিক টেস্ট। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা মানেই আপনাকে কোনো ম্যানেজমেন্টের জন্য যেতে হবে এরকম কিন্তু নয়। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্ট ক্যান বি ভ্যারিয়েবল। আপনার প্রথম কথা এটা নর্মাল হতে পারে, নর্মাল হলে ইট ইজ গুড ফর অল, আপনার জন্য ভালো, সবার জন্যই ভালো। যদি এটা মাইনর ডিজিজ থাকে, লেস দ্যান 30%, লেস দ্যান 50%, 30%, সেক্ষেত্রে আমরা মেডিকেশন শুরু করতে পারি যাতে ব্লকটা না বাড়ে। এবং অনেক ক্ষেত্রে এই মেডিকেশন কন্টিনিউ রাখলে ব্লক আর বাড়েই না, লাইফ লং আপনার কিছু লাগবে না। সুতরাং অ্যাঞ্জিওগ্রাফি যদি বলা হয়, এটা করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঞ্জিওগ্রাফি মানেই আপনার কিছু করতে হবে, এই জিনিসের এই ধারণাটা কিন্তু ভুল। কারণ অ্যাঞ্জিওগ্রাফি যে ডায়াগনস্টিক টেস্ট শুড বি ডান ইফ অ্যাডভাইসড। 50%-এর ওপরে যদি ব্লক থাকে, 50 to 70% আপনার সিমটমস আছে, তাহলে কিছু করার কথা আসছে। মোর দ্যান 70% অ্যাসিমটোমেটিক পেশেন্ট অলসো, যদি আপনার সিমটমস নাও থাকে, 70%-এর ওপরে যদি ব্লক থাকে, ইট ইজ অ্যাডভাইসেবল। যদি মেজর আর্টারিতে থাকে 70%-এর উপর ব্লক, ইউ শুড ডু সামথিং। কারণ আপনার কিন্তু সাইলেন্ট ইসচিমিয়া হতে পারে, হঠাৎ করে হার্টের ডিমান্ড বাড়লে হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কতটা পার্সেন্ট ব্লক আছে, তারপর আমরা বলতে পারি যে ট্রিটমেন্ট কীরকম হবে। তো অ্যাঞ্জিওগ্রাফি করা ছাড়া এটা কিন্তু অপশন নেই যে আমরা জানবো যে কী ট্রিটমেন্ট লাগবে। তো অ্যাঞ্জিওগ্রাফি করার পরে জেনারেলি আমরা ট্রিটমেন্ট করি, যেটা আমি বললাম 70%-এর উপরে যদি ব্লক থাকে, এটা সিঙ্গেল আর্টারি ব্লক থাকলো, ফোকাল জায়গায় ব্লক থাকলো, অথবা আপনি ইমিডিয়েটলি অ্যাটাকের পরে এসছেন উইদিন 6 আওয়ার্সের মধ্যে, তাহলে যে আর্টারিটা ব্লক আছে সেটা খুলে দেওয়া, সেটা স্টেন্টিং দিয়ে খুলে দিতে পারা যায়, সেটাই বোধহয় প্রেফারেবল যদি আপনার অ্যাটাকের পরে আসেন ইমিডিয়েটলি 6 আওয়ার্সের মধ্যে, অথবা সিঙ্গেল আর্টারি ছোট ব্লক। যদি আপনার মাল্টিপল জায়গায় ব্লক থাকে, আপনার ডায়াবেটিস থাকে, আপনার আগে থেকে হার্টের ফাংশন কম, এবং আপনার ইমিডিয়েট কোনো অ্যাটাক হয়নি, অ্যাটাকে বেশি দিন বাদে এসছেন, অথবা আপনার কোনো অ্যাটাকই হয়নি, স্টেবল অ্যাঞ্জাইনা, মাল্টিপল জায়গায় ব্লক আছে, সেক্ষেত্রে বাইপাস ইজ দ্য অপশন। বাইপাস যদি আপনি না করাতে চান, সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর দ্য স্টেন্ট, কিন্তু মাল্টিপল স্টেন্টের ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে যে পরে আবার ব্লক হতে পারে, তিনি হ্যাভ টু গো ফর দ্য বাইপাস এগেন। সো ইমিডিয়েট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি করে জানা যে কোন আর্টারিতে ব্লক আছে, কতটা পার্সেন্ট আছে, এবং অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে যে ব্লকটা আছে একটা ডায়াগনোস্টাল, মানে বলতে পারেন একটা ছোট শর্ট আর্টারিতে ব্লক আছে, সেক্ষেত্রেও কিন্তু মেডিকেশন দিয়ে পসিবল। 70% অফ দ্য ব্লক থাকলেও যদি ছোট আর্টারি হয়, মেডিকেশন উইল সাফিস, আর কিছু করতে হয় অনেক। তাহলে দুটো জিনিস হয়, আফটার দ্য ব্লকেজ উই ক্যান গো ফর দ্য অ্যাঞ্জিওপ্লাস্টি, উই ক্যান গো ফর দ্য বাইপাস। বাইপাসের এখন বিভিন্ন বসে গেছে, MICS বাইপাস বা মিনিমাল ইনভেসিভ বাইপাস উই ক্যান ডু। সেখানে ছোট একটা কাটা থাকবে, আর কিছু থাকবে না। বড় করে যদি আপনার ওপেনিং স্টার্নাম হয়, তাতেও বাইপাসের যে গ্রাফটিং হবে, তারপরে আপনার অনেকদিন ধরে চলে, সেটা জেনারেলি আর রিগানের নেক্সট ইন্টারভেনশনের দরকার হয় না, খুব রেয়ার। স্টেন্টিং ইজ পসিবল, যদি আপনার দরকার হয়, আপনি বাইপাসে যেতে চাইছেন না, স্টেন্টিং ইজ পসিবল অলসো। সো ইম্পর্টেন্ট ইজ ট্রিটমেন্ট। কী ট্রিটমেন্ট আপনি চাইছেন সেটা কিন্তু ডাক্তারের সঙ্গে আপনি খোলাখুলি আলোচনা করতে পারেন। আপনি এটা চাইছেন, আপনি ওটা চাইছেন না, এটার প্রোজ, এটার কোনস, এগুলো উই ক্যান ডু, উই ডিসকাস উইথ ইউ, দেন any medication or angioplasty or stenting or bypass is advised. So it all depends on you. Without your consent, nothing can be done. ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একটা ডিজিজ হয়েছে, ডিজিজটার ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা যতটুকু বলতে পারেন মেডিকেল গাইডলাইন্স মেনে যে ট্রিটমেন্ট হয়, সেই ট্রিটমেন্টটা প্রোটোকলটা আপনার মানা উচিত। এবার আপনার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে যে আপনি সেটা মানবেন না অন্য কোনো অল্টারনেটিভ প্রসেসে যাবেন। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা আমরা বলতে পারি যে কী করে প্রিভেন্ট করা যায়, যেটা প্রিভেন্ট বললাম প্রথম দিকে আমি কিছু কথা বলেছিলাম, যেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর মডিফায়াবল, যেগুলো আমরা বলেছিলাম সেগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই জিনিসটা প্রিভেন্ট করা যায়। আর একটা কি, ডায়েট। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে, আমাদের বেশিরভাগ লোকজনের অনেকের কোশ্চেন থাকে, এটা ডায়েট দিয়ে কতটা প্রিভেন্ট করা যায়। ডায়েটের ক্ষেত্রে সেটা খুব মডিফায়েবল, সেটা হচ্ছে লিপিড। একটা ডিসলিপিডিমিয়া থাকলে করোনারি ডিজিজের চান্সটা বাড়ে। ডিসলিপিডিমিয়া জেনারেলি অকার্স ইন ডায়াবেটিস। সুগার কন্ট্রোল করা, সুগার ফ্রি ডায়েট, অথবা যতটা পারা যায় কার্বোহাইড্রেট ইনটেকটা কমানো। কার্বোহাইড্রেট ইনটেক কমানো মানে গ্লুকোজ বা যেটা চিনি জাতীয় জিনিসপত্র যতটা অ্যাভয়েড করা যায়। জাঙ্ক ফুড, যেগুলো আপনার মেনলি কার্বোহাইড্রেট বেসড হয়, এগুলো অনেকক্ষণ ধরে অনেকটা ক্যালোরি আপনাকে দেবে ওই সব টাইমের মধ্যে। ফাস্ট ফুড, এগুলো যদি অ্যাভয়েড করেন
তাহলে দুটো ইম্পর্টেন্ট কাজ আপনার হবে, একটা হচ্ছে লিপিড প্রোফাইলটা ইমপ্রুভ করবে, আপনার সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট কাজ হবে সেটা হচ্ছে ওয়েট কমবে। আমার তো মনে হয় সেকেন্ড ওয়েট কমাটা খুব ইম্পর্টেন্ট। আপনার ওয়েট যদি বাড়তে থাকে, আপনার যদি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বাড়ে বা আপনার যে কোমরের যে গার্থ এটা যদি বাড়তে থাকে, আপনার এটা দেখা গেছে মোর দ্যান 2 টাইমস আপনার হার্টের ডিজিজের রিস্কটা বাড়ে। সুতরাং একটা অ্যাক্টিভ লাইফস্টাইল যেখানে আপনার মোটামুটি আপনার পারমিসেবল ওয়েট বিএমআই অনুযায়ী লেস দ্যান 25 বিএমআই বা অ্যারাউন্ড 25 বিএমআই আপনি যদি মেনটেন করতে পারেন, এবং আপনার অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বা অ্যাবডোমিনাল গার্থ যদি কম থাকে, নর্মাল থাকে, বা ভুঁড়ি জিনিসটা যতটা অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু আপনার রিস্ক অফ হার্ট ডিজিজ অনেক কমে যাবে। এটার অ্যাভয়েড করার ওয়ান অফ দ্য হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল। অ্যাক্টিভ লাইফস্টাইলে বলতে পারেন হাফ অ্যান আওয়ার ব্রিস্ক ওয়াকিং ইন দ্য মর্নিং। ব্রিস্ক ওয়াকিং মানে জোরে হাঁটা। আপনি হাঁটিটা যদি যতটাই হাঁটেন, খুব স্লোলি হাঁটতে থাকেন, তাহলে কিন্তু এক্স্যাক্ট হাঁটার বেনিফিট পাওয়া যায় না। ব্রিস্ক ওয়াকিং মানে আপনাকে একটা টাইম পিরিয়ডের মধ্যে একটা সার্টেন গতিতে হাঁটতে হবে, তবে আপনি বেনিফিটটা পাবেন। এই ব্রিস্ক ওয়াকিং যদি হাফ অ্যান আওয়ার আপনি করেন, তাহলেই দেখবেন আপনার ধীরে ধীরে ওয়েট কমা এবং আদার যে লিপিড পোর্শন বা ফ্যাটেড পোর্শন ইন দ্য হার্ট, লিপিড প্রোফাইলের ইমপ্রুভমেন্ট, এগুলো হয়। জগিং ইউ ক্যান ডু, বাট ওয়াকিং ইজ অ্যাজ গুড অ্যাজ জগিং। যারা জগিং করতে পারছেন না, ব্রিস্ক ওয়াকিং ফর 30 মিনিটস ইজ ইকুয়ালি বেনিফিশিয়াল। যেটা বললাম, খাবারের ক্ষেত্রে আফটার এ সার্টেন এজ ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, বিকজ ইউর বডি মেটাবলিজম ভ্যারিজ আফটার দ্য এজ। আপনার যে মেন ফ্যাট বা বেলি ফ্যাট, এগুলো কিন্তু আলটিমেটলি জাঙ্ক ফুড বা বাইরের ফুডের জন্য বেড়ে যায়। কার্বোহাইড্রেট জাতীয় জিনিস যত খাবেন, আপনার জাঙ্ক ফুড বা ওই জিনিসের যে এফেক্ট সেটা বাড়বে। মানে ভাত রুটির পোর্শনটা কমিয়ে মোর অর গো ফর ভেজিটেবলস, প্রোটিন রিচ ডায়েট, অ্যান্ড amount should be less. Amount should be less. You can go for 2, 3 or more than 3, 4 meals, small amount, for avoiding the craving of food, যাতে আপনার ক্রেভিং অফ ফুড হয়ে একসাথে অনেকটা না খেয়ে ফেলেন। অনেক নানা রকম প্রসেস আছে যেগুলোর জন্য ওয়েট কমানো ইম্পর্টেন্ট। ওয়েট কমানোর জন্য অনেক প্রসেস আছে, কিন্তু সেই প্রসেসের মধ্যে মেইন আপনার যেটা জানার দরকার সেটা হচ্ছে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, খুব হেভি জাতীয় জিনিস যেগুলো কার্বোহাইড্রেট বেসড সেগুলো অ্যাভয়েড করা, মোর ভেজিটেবল বেসড খাবারের দিকে যাওয়া, মোর প্রোটিন বেসড খাবারের দিকে যাওয়া। তেল যদি ইউজ করতে হয়, ইট শুড বি সিড অয়েল। সর্ষের তেল ইজ গুড, যে কোনো সানফ্লাওয়ার অয়েল ইজ গুড। ডালডা বা ঘি জাতীয় জিনিস অ্যাভয়েড করাটা বেটার, যেখানে চর্বি বা ওই পোর্শনটা বেশি থাকে। আরও তৃতীয় জিনিস হচ্ছে আপনাকে স্ট্রেস ফ্রি মাইন্ড রাখা। স্ট্রেস ফ্রি মাইন্ডের মধ্যে মেডিটেশন ইজ গুড, ইউ ক্যান গো ফর মেডিটেশন। সেকেন্ড ইম্পর্টেন্ট চিজ আমার ক্ষেত্রে আমি বলবো যে মেডিকেশন আপনাকে দেওয়া হয়েছে ফর লিপিড প্রোফাইল চেঞ্জ অর হার্ট রেট চেঞ্জ অর এ অ্যান্টি প্লেটলেট ড্রাগ, যেটা আপনার রক্তকে একটু পাতলা করবে ফর ইউর ডিজিজ, ইউর অলরেডি প্রুভেন ডিজিজ আছে, মাইনর ডিজিজ 30-40% ডিজিজ আর্টারিতে আছে, সেক্ষেত্রে যা ওষুধপত্রগুলো দেওয়া আছে সেগুলো কন্টিনিউ করা, বন্ধ না করা। কন্টিনিউ করলে কনসিস্টেন্টলি আপনার হার্ট অ্যাটাকের চান্সটা কমবে। আরও কিছু কোশ্চেন থাকলে আমাদের হেল্পলাইন নাম্বার ইজ গিভেন, ইউ ক্যান অলওয়েজ গিভ এ হোয়াটসঅ্যাপ অর ফোন কল অ্যান্ড টেল আস।